২০১০ সালের ৩ জুন নিমতলীর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রাণ কেড়ে নেয় ১২৪টি তরতাজা প্রাণ এবং তারপর আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং এরপরে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারিতে আমরা যেই ২০শে ফেব্রুয়ারি রাজধানীর চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা নিশ্চয়ই জানেন যে ৭১ জন মারা গেছেন। এবং তারপর বনানীর এফআর টাওয়ারে আগুন এবং সেখানেও ২৬ জন মারা গেছেন। এবং এর পরের দিনই আমরা দেখলাম যে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন লাগে এবং তারপর থেকেই আমরা কিন্তু দেখছি যে প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই এই আগুন লাগার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই এই আগুনের যে বিষয়টি এখন সবার অনেক উদ্বেগের, উৎকণ্ঠার এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগুনে শুধু মানুষ নয়, নিরাপদে থাকার স্বপ্নও পুড়ছে নগরবাসীর এবং একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই যেন দিশেহারা। সার্বিকভাবে সবচেয়ে বড় যেই হতাশাজনক বিষয় সেটি অনেকেই বলছেন যে আগুন নিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর কার্যকর উদ্যোগ না নেওয়া। এই অগ্নি দুর্ঘটনার হাত থেকে জানমাল এবং সম্পদ রক্ষার জন্য আমরা যদি দেখি যে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক চমৎকার কিছু সিস্টেমের পাশাপাশি অন্য একটি যেটি সিস্টেম সেটিকে বলে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বা পানি সরবরাহের উৎস রাখা, যেটি দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশে নেই এবং ঢাকা নগরীতেও নেই। কেন নেই? এটি কি খুবই ব্যয়বহুল? আর এটি কি এতই প্রয়োজনীয় হলেও কেন আসলে এতদিনে এটি বসানোর বা এই সিস্টেম চালু করার কেন ব্যবস্থা নেওয়া হলো না? অথবা ঢাকা ওয়াসাকে যদি এর দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে তারা কেন আসলে দায়িত্ব পালন করছে না? সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার ফায়ার হাইড্রেন্ট। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং আছেন গত ২৪ জুন ২০১৬ সালে উত্তরার আলাউদ্দিন টাওয়ারে যেই ভবনটিতে যে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই আলাউদ্দিন টাওয়ার দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা পেয়েছি আমাদের সাথে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা ফায়ার হাইড্রেন্ট এবং এছাড়াও আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো এর সঙ্গে সংশ্লিষ্ট। আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী ফায়ার হাইড্রেন্ট কি এবং বাংলাদেশে আসলে বিশেষ করে ঢাকা শহরের কি অবস্থা, ফায়ার হাইড্রেন্ট সুবিধা কতটুকু আছে তা নিয়ে একটি রিপোর্ট করেছেন। রিপোর্টটি দেখে এসে তারপর আমরা আলোচনায় আসছি। হলিউড বলিউডের সিনেমায় হরহামেশাই দেখা যায় রাস্তার পাশে বিস্ফোরিত এই উচ্ছল পানির ফোয়ারা। পানির এই উৎস যন্ত্রের নাম ফায়ার হাইড্রেন্ট। এর মূল কাজ অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জরুরি পানি সরবরাহ করা। প্রতিটি ফায়ার হাইড্রেন্ট ওয়াসার পানি সরবরাহ লাইন বা কাছের কোনো জলাধারের সঙ্গে যুক্ত থাকে। একটি আধুনিক ফায়ার হাইড্রেন্ট সিস্টেম শক্তিশালী রিচার্জেবল পানির পাম্পের মাধ্যমে প্রচণ্ড বেগে পানি সরবরাহ করতে সক্ষম। শীতপ্রধান দেশগুলোতে জমাট বরফের সমস্যা এড়াতে ড্রাই ব্যারেল ফায়ার হাইড্রেন্ট ব্যবহৃত হয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্য উপযোগী ওয়েট ব্যারেল ফায়ার হাইড্রেন্ট, যাতে অবিরত পানি সরবরাহ থাকে। সরু গলি বা যানজটের কারণে যেখানে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে পারবে না, সেখানে খুবই কার্যকর এই ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা। পানির আজকে যে সব জায়গায় পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না, সেটা সর্বাত্মক সাপ্লাই সে দিয়ে থাকবে এবং এটার ফ্লোর স্পিড থাকবে 6.5 বার। এর পিলার হাইড্রেন্ট টাইপ বলে, দাঁড়ানো বিভিন্ন রকম হাইড্রেন্ট আছে, ড্রাই আছে, ওয়েট আছে। আমরা ওয়েট হাইড্রেন্টে যাব, যেটা হলো সবসময় এটা চার্জ করা থাকবে, এটা পরিচালনা করার জন্য পাম্প থাকবে এবং যখন পানিটা প্রাইম করা থাকবে, যখনই আমি প্লাগ ইন করবো পাম্প আলটিমেটলি এটা চালু হয়ে যাবে। বর্ণনা শুনে বোঝা যায় আমাদের রাজধানী ঢাকার মতো শহরগুলোর জন্য এই ফায়ার হাইড্রেন্ট খুবই জরুরি। তাহলে প্রশ্ন, এত বছরেও জরুরি এই ব্যবস্থার কথা কেন কেউ ভাবেননি? নাকি এক একটি ফায়ার হাইড্রেন্ট সিস্টেম খুবই ব্যয়বহুল? নিজেদের টাকা দিয়ে এত বড় একটা পদ্মা ব্রিজ বানিয়ে ফেলতেছি, আর হাইড্রেন্ট তো কোনো ব্যাপারই না, স্বল্প। এটা সদিচ্ছা, এটা অ্যাবসলিউটলি সদিচ্ছার উপরে। চিটাং ওয়াসা কিন্তু অলরেডি 230টা ফায়ার হাইড্রেন্ট বসিয়ে ফেলেছে। তো চিটাং এবং ঢাকার মধ্যে কিন্তু বেসিক পার্থক্য খুব একটা নাই।
আসলে হাইড্রেন্টগুলো তো সবসময় ইউজ হয় না। হাইড্রেন্ট আপনি বসিয়ে রাখবেন মোটামুটি ডেন্সিটির উপর ডিপেন্ড করে, কোথাও হয়তো 200 মিটার পর পর, কোথাও 500 মিটার পর পর। বিশেষজ্ঞরা বলছেন পানির ট্যাঙ্ক বা পাইপ থেকে ওয়াটার রাইজার বা একটি নল তুলে দিয়েই অনেকে সেটি ফায়ার হাইড্রেন্ট বলে প্রচার করে থাকেন। কার্যত একটি শক্তিশালী পাম্প ও আগুন নেভানোর লম্বা পাইপ সহ পুরো ব্যবস্থাটির নামই ফায়ার হাইড্রেন্ট। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। আমরা সহকর্মী আরাফাত সিদ্দিকের রিপোর্টটি দেখলাম। আজকে সারা দিনই ATN নিউজের পর্দায় আপনারা যারা দেখেছেন, আমাদের সহকর্মীরা এই ফায়ার হাইড্রেন্ট নিয়ে বিভিন্ন রিপোর্ট করেছেন। বিশেষ করে ঢাকা শহরে এবং সরকারি অফিসগুলোতে ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের কী অবস্থা রয়েছে সে ব্যাপারেও আমাদের সহকর্মীরা রিপোর্ট করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে বিষয়ে আমরা আলোচনায় আসব। তবে আমাদের আজকের আয়োজনের শুরুতেই আপনারা নিশ্চয়ই জানেন যে 4 দশকের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। আমি প্রথমেই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা নিমতলির ঘটনার পরে যে ফেব্রুয়ারি মাসে চুরিহাট্টার ঘটনাটি দেখলাম এবং সবসময় যেটি বলা হচ্ছে যে আসলে পানির উৎস না থাকার কারণেই আগুন নেভাতে দেরি হচ্ছে এবং এই আগুন লাগার ঘটনা ঘটলেই বিভিন্ন বিষয়গুলো আসলে চোখের সামনে এসে পড়ে এবং অনেকেই বলছেন যে ফায়ার হাইড্রেন্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখছিলাম রিপোর্টটিতে এবং আমাদের সহকর্মীরাও বলছিলেন যে যদি এটি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন এতদিন এই ব্যাপারে চিন্তা করা হলো না এবং এটা কি এতটাই ব্যয়বহুল। এবং এর প্রতি উত্তরে ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নওয়াজ বলছিলেন যে এটি আসলে সদিচ্ছাই আসল। আপনি কি এর সঙ্গে একমত? অবশ্যই একমত। এর সাথে একটা ফায়ার হাইড্রেন্টের দুইটা অংশ আছে। একটা হলো যে শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট থাকবে, যেটা নির্দিষ্ট একটা দূরত্বের পরে পরে, যেটা আনসারি সাহেব বলছিলেন যে হয় 200 মিটার বা 500 মিটার পর পর বা মোড়ে মোড়ে বা উচ্চ ভবনের সামনে। এটা হলো পুরো সিটির একটা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। আর আরেকটা ফায়ার হাইড্রেন্ট যেটা হলো সেটা হলো বহুতল ভবন কিংবা কারখানা, কলকারখানার এবং ইন্ডাস্ট্রির জায়গাতে ওইখানে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আলাদাভাবে থাকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু ফায়ার হাইড্রেন্ট সিস্টেম তারা নিজেরাই করে নিয়েছেন এবং বহুতল ভবনে বিএনবিসি অনুযায়ী অবশ্যই তাদেরকেও ফায়ার হাইড্রেন্ট এই সিস্টেমটা রাখতে হবে। কিন্তু পুরান ঢাকায় তো আমরা দেখলাম না। না, এটা হলো শহরে। আমি দুইটা অংশ বললাম। একটা হলো যে শহর জুড়ে ফায়ার হাইড্রেন্ট থাকবে, যেটা সরকারিভাবে এটাকে স্থাপন এবং মেইনটেনেন্স করতে হবে। আমাদের ঢাকা শহরে নেই কেন? আমাদের ঢাকা শহরে নেই, এটা হলো কোনো পৃথিবীর কোনো ক্যাপিটাল শহরে নাই। এটা বোধহয় আর ঢাকা ছাড়া আর অন্য কোথাও নাই। এটা 2000 অনেক আগে থেকেই এটা অনুভূত হচ্ছিল এবং 2002 সালে আমার জানা মতে এটা নিয়ে বেশ যখন এই হলো তখন ওয়াসাকে করা হলো, আন্তঃমন্ত্রণালয় বৈঠকও হলো এবং তখন বলা হলো যে তারা অবশ্যই দ্রুত একটা পুরো শহর জুড়ে একটা পরিকল্পনা করবেন, এতে কি ব্যয় হবে, কোথায় কিভাবে পানিটা সরবরাহ করা হবে এবং এটা পরিশোধিত পানিও লাগে না যেমন ওয়াসা যেটা করছে। তখন তাদের যেটা দুর্বলতা ছিল যে আমরা খাওয়ার পানি সাপ্লাই দিতে পারি না, এই হাইড্রেন্ট সিস্টেম করব, তা এটার জন্য তো আলাদা বাজেট, আলাদা প্রকল্প, আলাদা সিস্টেম থাকবে। তখন বলা হলো যে ঠিক আছে আপনারা এটা ব্যবস্থা নেন এবং সেই সরকারি চিঠিটা আমি দেখেছি, সেখানে লেখা ছিল যে যতদিন পর্যন্ত আপনারা এটা সিস্টেমটা না করছেন ততদিন পর্যন্ত ফায়ার সার্ভিসে যেখানে আগুন লাগবে এবং পানির সরবরাহ দরকার হবে আপনাদের গাড়ি ওইখানে যে পানি সরবরাহ করবে। এবং আপনি দেখেছেন যে ওয়াসার গাড়ি কিন্তু চলে আসে, এটা এমনি এমনি আসে না, ওই চুক্তির অনুযায়ী আসে। আমি যখন ডিজি ছিলাম তখন একবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের আবার একটা আয়োজন করা হয়েছিল। কিন্তু সেটা তো টেম্পোরারি সলিউশন ছিল, সেটা তো পার্মানেন্ট সলিউশন না। আসলে ফায়ার হাইড্রেন্ট বসানো, সেই বসানোর ব্যবস্থাটা কেন নেওয়া হয়নি? এটার জন্য আমি যেটা উদ্যোগ নিয়েছিলাম যে দুর্যোগ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছিল এবং দুর্যোগ মন্ত্রী ডক্টর রাজ্জাক ছিলেন তখন এবং সেখানে আমাদের আবার একটা বৈঠক হলো এবং সেখানে তারা আবারও সেই প্রকল্পের কথা আসলো এবং সেটা সার্ভে করা হবে এবং বিদেশি কনসালটেন্ট হবে না দেশি কনসালটেন্ট হবে, এইসব নিয়ে ওয়াসার এবং সেই মন্ত্রণালয়ের বিভিন্ন রকমের পরিকল্পনা। তখন একটা জিনিস আমি তখন ওই মিটিংয়ে একটা জিনিস করেছিলাম, সেটা হলো যে তাদের যতগুলো হাইড্রেন্ট পয়েন্ট মানে ডিপ টিউবওয়েল আছে, তখন ঢাকা শহরে ছিল 500 ডিপ টিউবওয়েল, এখন 850 হয়েছে। তো প্রত্যেকটা ডিপ টিউবওয়েলের সাথে একটা করে কাপলিং লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে ফায়ার সার্ভিসের গাড়ি ওখানে গেলেই যেন এটা রিফিল করতে পারে। কিন্তু সেই বৈঠকেও সিদ্ধান্ত হয়েছিল যে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ঢাকা শহরে করা হবে এবং সেটাই ছিল শেষ সিদ্ধান্ত। এবং এটা কেন এখনো আলোর মুখ দেখে নাই
সেটা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। জি, আবারও আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, দেখছিলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও বলছিলেন যে আসলে কেন আলোর মুখ দেখেনি। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে আমি একটু অন্যভাবে শুরু করতে চাই। আসলে আগুন নিভানোর জন্য বিভিন্ন সিস্টেম আছে, গ্যাস আছে বা ফোম আছে, নানা কিছু আছে। সেগুলি আসলে কোনোটাই অতটা এফেক্টিভ না যতটা পানি এফেক্টিভ। পানি যেই পরিমাণ পানি মানে তাপকে শোষণ করে নিতে পারে, আগুনটা নিভাতে পারে, অন্য কোনো সিস্টেম পারে না। আর অন্য কোনো সিস্টেমের মধ্যে কিছুটা ব্যাড এফেক্ট আছে, কারণ ওগুলি অক্সিজেনটাকে সরিয়ে ফেলে বা বিভিন্ন মানুষের জন্য অল কেমিক্যালস। তো পানি ইজ পারফেক্টলি ভালো জিনিস, এটা স্প্রে করলে আগুনটা নিভে যাবে, কিন্তু কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো সাইড ইফেক্ট কোনো সাইড এফেক্ট নাই। তো এই জন্য পানিটা থাকাটা অত্যন্ত জরুরি। কারণ হাইড্রেট সিস্টেম হচ্ছে না। হাইড্রেট সিস্টেম ব্যাপারে আসলে আমাদের বিএনবিসি যখন তৈরি হয় তখনই একটা ফান্ডামেন্টাল আমি বলবো একটা জিনিস ভুল করা হয়েছে, অথবা ইচ্ছে করে প্রয়োজনের তাগিদে করা হয়েছে, যে প্রত্যেক বিল্ডিং তার নিজস্ব জলাধার তৈরি করবে। এটা একটা অসম্ভব একটা মানে যে জিনিস করা যায় না এরকম একটা প্রপোজাল। কারণ প্রত্যেকটা বিল্ডিং তার নিচের ঘরে যদি 50,000 গ্যালন অথবা 1 লাখ গ্যালন পানি রাখে, এটা একটা অত্যাচার বা এটা একটা মানে সমাজের জন্য ক্ষতিকর একটা মানে ডিসিশন তখন হয়েছে। যার জন্য আমরা এখনো ওটার উপরে ডিপেন্ড করে বসে আছি যে প্রত্যেক মানুষ তার নিজের বিল্ডিংয়ের নিচে পানি রাখবে। কিন্তু আসলে কি বাস্তবে তা করেছে? কেউ করেন, মানে দুই একটা ছাড়া করে নেই, বড় বড় কিছু ফ্যাক্টরি, যেগুলি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলা হচ্ছে, তারা করেছে, তারা করতে বাধ্য হয়েছে। তো এইটার একটা সহজ বিকল্প হচ্ছে হাইড্রেন্ট। এবং আমাদের ওয়াসার একটা লাইন সবসময় সব রাস্তা দিয়ে যাচ্ছে, সেই লাইন থেকে একটা হাইড্রেন্ট একটা ভালভ উঠিয়ে নিয়ে যাওয়া যাবে না এমন কিছু না। তবে ঠিক প্রয়োজনে ওখানে পানির প্রেশার থাকবে কি থাকবে না এটা এনশিওর করতে হবে ওয়াসাকে। এমনও হতে পারে যে যেই মুহূর্তে পানির প্রয়োজন ওই মুহূর্তে ওয়াসার পাম্পটা হয়তো অন হয় নাই, এটা অন করানোর জন্য এটা একটা ব্যবস্থা খুব সহজ। আমি জানতে চাই এটা কি খুবই ব্যয়বহুল? এটা আদৌ ব্যয়বহুল না, এটা আদৌ ব্যয়বহুল না। এটা 200 মিটার অথবা 300 কিলোমিটার বা হাফ কিলোমিটার দূরে দূরেও যদি লাগায়, আমাদের ফায়ার ব্রিগেডে যেই পরিমাণ ফ্লেক্সিবল পাইপ আছে, ইট শুড বি গুড এনাফ। কিন্তু তারপরও কেন আসলে এই যে বললাম, ওই যে একটা বিকল্প একটা প্রস্তাব আমরা দিয়ে রেখেছি যে প্রত্যেক বিল্ডিং এর নিচে করো, আমাদের গরজটা কমে গেছে, এই দায়িত্বটা আমরা প্রত্যেকটা মালিকের উপর চাপিয়ে দিয়েছি। এটা একটা মানে অযৌক্তিক একটা দায় চাপিয়ে দিয়ে, এবং সেটাকে আমরা প্রেশার দিচ্ছি যে প্রত্যেকে মানে পানি রাখো। এটা একটা অযৌক্তিক চিন্তা। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে পুরান ঢাকার অনেক মানুষ আসলে জানেই না যে ফায়ার হাইড্রেন্টটা কি। এবং আমরা দেখলাম যে বনানীর যেই বিল্ডিংটিতে আগুন লাগলো, সুউচ্চ ভবন 22 তলা, সেখানেও কিন্তু আসলে ফায়ার হাইড্রেন্টের কোনো ব্যবস্থা নেই। তাহলে বাস্তবতা আসলে সম্পূর্ণই খুব করুণ একটি বাস্তবতা। আমি যেটা শুনেছি, বাংলা ঢাকাতে 3টা জায়গায় আছে, একটা সোনারগাঁ হোটেল, একটা শেরাটন হোটেল, এর আরেকটা বোধহয় প্রধানমন্ত্রীর বাসা, এছাড়া এই 3টা-4টা ছাড়া আর কোথাও নাই। এটা হচ্ছে আসলে এটা যে দরকার তারা ফিল করতেছে, সেখানে তারা তৈরি করেছে। কিন্তু এছাড়া এটা সবার জন্য যেটা করা, সেটা আসলে ভাবা হয়নি, করা হয়নি, যেহেতু আমরা অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করে বসে আছি, থিওরিটিক্যালি বসে আছি। এটা অত্যন্ত কার্যকরী এবং সমস্ত পৃথিবীতে আছে, খুব সহজ একটা পদ্ধতি। অ্যাভেলেবেল লাইন, পানি সবই আছে, আমরা শুধু করছি না। কেন করছি না এটা বোধহয়। আচ্ছা, আমি যাব মাহমুদুর রহমানের কাছে। একটা ছোট্ট বিরতির নিতে হবে, বিরতির পর আমরা আসলে আসবো আপনার কাছে। বিশেষ করে আলাউদ্দিন টাওয়ার, আপনি যেই আলাউদ্দিন টাওয়ার দোকান মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক, দুঃখিত, সেই টাওয়ারে আগুন লেগেছিল 2016 সালে এবং লিফট ছিঁড়ে পড়ে যাওয়ার একটু ঘটনা ঘটেছিল। আপনি বলছিলেন যে আসলে এটা নিয়েও একটু বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তিটা আসলে কি, এবং এই ঘটনার ঘটার পর আসলে আপনাদের টাওয়ারে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ফায়ার হাইড্রেন্ট আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার বিষয়। আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম বিরতির আগে। মাহমুদুর রহমান, আলাউদ্দিন টাওয়ার দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাকে বেশ কিছু বিষয়ে আলোচনা রেখে তারপরে গিয়েছিলাম। সেটি হচ্ছে যে 2016 সালের 24শে জুনের দিকে আমরা তাকাতে চাই। সেদিন আমরা যতটুকু জানি যে একটি আগুন লাগার ঘটনা ঘটে। কোনো পত্রপত্রিকা এসেছে যে লিফট ছিঁড়ে যে দুর্ঘটনাটি ঘটে সেটি, এবং সেখানে 7 জন মারা যায় এবং আগুন লাগার ঘটনাটিও ঘটে। বেশ
কিছু প্রশ্ন, আসলে ঘটনাটি কি ঘটেছিল একটি, এবং তারপর এই আগুন লাগার ঘটার পর আপনাদের যে আলাউদ্দিন টাওয়ারে আপনাদের পক্ষ থেকে এই আগুন নির্বাপনের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ফায়ার হাইড্রেন্ট আসলে কতটুকু কার্যকর বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে যে প্রথমে আমাদের যে দুর্ঘটনাটা ঘটেছিল অগ্নিকাণ্ডে, সেটা খুব মর্মান্তিক একটা ঘটনা ছিল। তবে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই, একটা পয়েন্ট, সেটা হলো যে আমাদের সাংবাদিক বন্ধুদের এবং ভাইদের, যে সেই সময় যে প্রচারণাটা হয়েছিল আমাদের মিডিয়াতে, যে লিফট ছিঁড়ে এটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা সেটা নয়। ঘটনাটা যেটা হয়েছিল সেটা হলো যে তিতাস গ্যাসের একটা পরিত্যক্ত লাইন আপনার আলাউদ্দিন টাওয়ারের সাইড ওয়াল দিয়ে, অর্থাৎ ফুটপাত দিয়ে আপনার একটা লাইন ছিল যেটা 7 ফিট নিচে। এই পরিত্যক্ত লাইনটা থেকে গ্যাস লিকেজ হয়ে আমাদের যে বেসমেন্ট 1 ছিল সেখানে আমাদের ডেভেলপার কোম্পানির ওদের একটা প্রজেক্ট অফিস ছিল, ছোট্ট একটা অফিস। তো সেই অফিসে লিকেজ হয়ে ওই রুমে এটা হয়, এয়ারটাইট রুম। আচ্ছা। তো লিকেজ হয়ে ওই রুমটা পুরোটাই গ্যাস বদ্ধ হয়ে যায়। মানে সারাদিন, সেদিন ফ্রাইডে ছিল, শুক্রবার। তো শুক্রবারে স্বাভাবিকভাবে তো ওরা অফিস করে না, বন্ধ থাকে, আর রমজান মাস ছিল সেটা। তো বাই দিস টাইম আপনার সমস্ত গ্যাস সারাদিনেই মনে হয় এটা হয়েছে। তারপরে এটা রুমটা পুরোটাই গ্যাসবদ্ধ অবস্থাতেই ছিল। তো ওখানকার যে প্রজেক্ট ডিজিএম ছিলেন ওখানকার দায়িত্বে, হাসান ভাই, উনি সেই দিন ওনাদের একটা ইফতার পার্টি ছিল ওখানে। জি, এবং পরে আসলে সেখানে আগুন লাগার যে ঘটনাটি ঘটে জি, জি। আপনি বলছিলেন, এই ঘটনাটি ঘটার পরে আপনাদের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই? হ্যাঁ, আমরা ওখানে অগ্নিকাণ্ডের জন্য যে ধরনের আমাদের ফায়ার সার্ভিস থেকে আমাদের যে ধরনের পরামর্শ দেওয়া হয়েছিল, তাদের সাথে পরামর্শক্রমে আমরা ধারাবাহিকভাবে যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলো আমরা ফায়ার হাইড্রেন্টের ব্যবস্থা কি করা হয়েছে? না, ফায়ার হাইড্রেন্টটা সম্পর্কে তো আমি এখন নতুনভাবে আমরা আইডিয়াটা শুনলাম, এবং এটা সত্যিকার অর্থে স্যার এবং অন্য ওই স্যারের কাছ থেকেও শুনলাম, তাতে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো। বিশেষ করে আমরা যারা এই সিটিতে বাস করি এবং যারা হাই রাইজ বিল্ডিংয়ে আমরা হয়তো একটা দোকান কিনেছি বা একটা ব্যবসা করি, সেই সুবাদে যদি এই ফায়ার হাইড্রেন্ট সিস্টেমটা যদি থাকে, যেটা শুনলাম যে বাইরের সাইডে এটা থাকবে বিল্ডিংয়ের বাইরে, তাহলে এটা কিন্তু খুব উপযুক্ত হবে, যেটা আমাদের জন্য, মানে আমরা বলতে এই সিটিতে যারা বসবাস করি তাদের জন্য খুব এটা উপযুক্ত একটা সার্ভিস বলে আমি মনে করি। আচ্ছা, আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল স্যার, আপনার কাছে আবারও। সেটি হচ্ছে, মাহমুদুর রহমান বলছিলেন যে আসলে তিনি আগে ফায়ার হাইড্রেন্ট কি সেই বিষয়ে আসলে অতটুকু জ্ঞান ছিল না, এবং এই চিত্র কিন্তু আমরা মোটামুটি ঢাকা শহরবাসীর অনেকের কাছেই কিন্তু এরকম চিত্র, যে অনেকের কাছেই ফায়ার হাইড্রেন্ট বিষয়টা কি সেই ধারণাটিই নেই। বিশেষ করে পুরান ঢাকায় যেই ঘটনাগুলো ঘটেছে, তারা অনেকেই জানেন না যে আসলে ফায়ার হাইড্রেন্ট কি, এবং জলাধার তো নেই, ফায়ার হাইড্রেন্ট তো দূরের কথা। এখান থেকে আসলে বের হয়ে আসার উপায় কি? আচ্ছা, এখানে আপনার মাধ্যমে আমি দর্শকদের কাছে এই ফায়ার হাইড্রেন্টের দুইটা অংশ একটু পরিষ্কার করে বলতে চাই। একটা হলো যে ফায়ার হাইড্রেন্ট যেটা শহরের জন্য প্রযোজ্য, সেই ফায়ার হাইড্রেন্টটা ফায়ার সার্ভিসের জন্য বেশি প্রযোজ্য, কারণ তারা পানির উৎসটা সেই হাইড্রেন্ট থেকে নিবে। আর আপনি যেটা সঠিকভাবে খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে ফায়ার মানে আমাদের পানির সোর্স শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আরও বেশি দরকার আমাদের এই ফায়ার হাইড্রেন্টটা এই শহরব্যাপী হওয়া। আর আরেকটা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম যেটা হচ্ছে সেটা হলো বিল্ডিংয়ের সাথে, যেটা ভাই বললেন যে তার মার্কেটে অবশ্যই এই ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আছে। কারণ হলো যেখানেই দেখবেন যে বিল্ডিংয়ের ভিতরে হোজ রিল আছে, তার মানে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, সেই তাদের ইনবিল্ড ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আছে। তাদের জন্য হয় তাদের ছাদের উপরে ট্যাঙ্কি আছে কিংবা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কি আছে, এবং সেখান থেকে এই পানিটা সরবরাহ করা হয়, এবং সেটা সরবরাহ করা হয় এক হলো হোজ পাইপে, আর আরেকটা হলো স্প্রিংকলারে। কারণ ফায়ার ফাইটিং এর দুইটা ব্যবস্থা আছে, একটা হলো অ্যাক্টিভ ফায়ার ফাইটিং, যেটার যে ইকুইপমেন্টগুলো, আরেকটা হলো প্যাসিভ ফায়ার ফাইটিং। প্যাসিভ ফায়ার ফাইটিং এর ভিতরে যেমন স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, অ্যালার্ম সিস্টেম, এগুলো হলো প্যাসিভ, এগুলো সহায়ক ভূমিকা পালন করে। আর অ্যাক্টিভের ভিতরে হচ্ছে আপনি ফায়ার এক্সটিংগুইশার, তারপরে যেটা স্প্রিংকলার বলি বা স্বয়ংক্রিয় ঝর্ণা,
তাহলে এবং আরেকটা হলো হোস পাইপ দিয়ে, যেটা হাইড্রেন্ট পয়েন্ট থাকে এবং সেখান থেকে হোস পাইপ এনে সেই যখন, কারণ আগুন যখন লাগে তখন ছোট আকারে আগুন লাগে, এবং ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত এই ফায়ার হাইড্রেন্ট দিয়ে সেখানকার লোকরাই কিন্তু এই আগুনটা নিভাবার কথা, এবং ওনারও কিন্তু জানার কথা। কারণ ওনারা যদি ঠিক এই জিনিস ব্যবস্থাটা নিতেন যে তাদের যে সিকিউরিটির লোক আছে তাদেরকেও যদি ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করার শেখানো হয়, এবং সেখানে 3টা পাম্প থাকে এই হাইড্রেন্টটাকে চালু করার জন্য। আপনি দেখেছেন বসুন্ধরা সিটিতে যখন আগুন লেগেছিল তখন কিন্তু আমরা ঝর্ণা, স্বয়ংক্রিয় ঝর্ণা বা স্প্রিংকলার চালু হতে দেখিনি, দেরি হয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু ওই 3টা পাম্প ছিল। একটা হলো জকি পাম্প, যেটা সর্বসময় পানিটাকে পাম্প করে চাপ সৃষ্টি রাখে, যাতে করে হাইড্রেন্ট পয়েন্টটাকে যখন টান দিবে তখন যেন ফোর্সে পানিটা বার হয়। দ্বিতীয় পাম্পটা হলো যে ডিজেল চালিত, যে ইলেকট্রিসিটি ফেল করলে তখন ডিজেল চালিত, তখন সেই ডিজেল চালিত পাম্প অটোমেটিকলি এটা অন হয়ে যায়। বাট যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক জেনারেটর বা ইলেকট্রিক পাম্পটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ডিজেলটা অন হবে না। তাই ডিজেল যদি ইলেকট্রিকে কোনো রকম ফল্ট হয় তাহলে এটা অল্টারনেটিভ হিসেবে এই ডিজেলটা চালু হয়ে যায়। তার মানে হচ্ছে যে অনেক অফিস বিল্ডিংয়ে কিন্তু হাইড্রেন্ট পয়েন্ট আছে, অনেক বহুতল ভবনে কিন্তু আমরা জানি যে হাউস ড্রিল আছে, তা সেগুলো হচ্ছে তাদের ইনবিল্ট সিস্টেম। আর আমরা আজকে যেটা আলোচনা করছি এটা হচ্ছে শহর ভিত্তিক হাইড্রেন্ট সিস্টেম। তাহলে ইনবিল্টের ব্যাপারে আমাদের প্রশিক্ষণে আজকে যেটা আমরা দেখলাম এফআর টাওয়ারে, জি, ওদের হাইড্রেন্ট সিস্টেম ছিল, কিন্তু পানির সংযোগই সেই হাইড্রেন্ট পয়েন্টের সাথে নাই। সেই পাম্প চালু হলে কোথা থেকে পানি আসবে? তার মানে ওইখানে যে কি দুর্বল অবস্থা। বাট এই দৃশ্যটা যদি আমরা এখন যদি গার্মেন্টসে যাই, দেখা যাচ্ছে এই 3টা পাম্প তাদের প্রত্যেকটা গার্মেন্টসে আছে, যেগুলো আমরা কমপ্লায়েন্স করে এই সেক্টরটা কেন এত ভালো হলো, কারণ বায়ার্সদের চাপে সবাই কিন্তু এই হাইড্রেন্ট এই পাম্পগুলো কিনে এই পানির সংযোগ রেখে, পানির রিজার্ভার ট্যাঙ্ক রেখে তারা কিন্তু এই ব্যবস্থাটা করতে বাধ্য হয়েছেন। এরকম বাধ্য আমাদের যারাই আমরা ফ্যাক্টরি ওনার, যারাই আমাদের বহুতল ভবন আছে, তাদেরকেও এরকমভাবে বাধ্য করতে হবে। কি মেকানিজমে বাধ্য করতে হবে এটা সংশ্লিষ্ট অথরিটি জানবেন। আর দ্বিতীয়ত আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে হাইড্রেন্ট পয়েন্ট তো শহরে থাকতে হবে, বিশেষ করে পুরনো ঢাকাতে থাকতে হবে, যেখানে গাড়ি একবার যদি কোনোভাবে ঢুকেও যায় ওই পানির বাহী গাড়ির যে ক্ষমতা সেটা ফুল, কারণ 10 বারে এটা চলে, এবং এই পানি ব্যবহার করলে দেখা যাবে 10 থেকে ম্যাক্সিমাম যদি কমেও করে 15 মিনিটে এই পানি শেষ। তাহলে কি হবে, সেই গাড়িটা কিন্তু একটা ট্রাকের রূপ ধারণ করে, এটা কোনো কাজই হবে না। তাই সেটা বার হয়ে আসে, আরেকটা গাড়ি সেটা পরিস্থাপন করে। আর যে গাড়িটা বার হয়ে গেল সে তখন পানি খুঁজতে থাকে নিয়ার বাই, যেখানেই পানি পাবে। যেটা আমি বলছিলাম যে এখন প্রত্যেকটা ওয়াসার ডিপ টিউবওয়েলের ওখানে এই ব্যবস্থাটা করা হয়েছে, সেই গাড়ি ওখানে যেয়ে আবার পানিটা নিয়ে আবার সে চলে আসবে এদিকে, যে তাকে ইতিমধ্যে আরেকটা গাড়ি শেষ হয়ে গেলে এরকম ধরনের সার্কুলেশনটা করতে থাকবে। একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি বলছিলেন যে আসলে প্রত্যেক বিল্ডিং এ একটি নিজস্ব জলাধার থাকার যে নিয়ম, এই নিয়মটির কারণেই আসলে এই যে ফায়ার হাইড্রেন্টের যে গুরুত্ব, এই গুরুত্ব সহকারে এই বিষয়টিকে আসলে দেখা হচ্ছে না। এবং ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে যে ঢাকায় রয়েছে তাদের 865টি পাম্প এবং সবগুলো পাম্প স্টেশনে রয়েছে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। কিন্তু আমাদের যেখানে দরকার এবং 200 মিটার পর পর অথবা যতটুকু দূরত্ব থেকে ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা রাখার প্রয়োজন, সেই বিষয়গুলো তো আসলে আমরা দেখতে পাচ্ছি না। আপনি সঠিক বলেছেন। এখন ওয়াসা যদি বলে যে তাদের হাইড্রেন্ট পয়েন্টটা ওইখানে, এটা তো ইন্টারিম একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এবং আমি তার সাক্ষী। যে কারণ হলো যে সেখানে এটা ব্যবস্থা করা ছিল যতদিন পর্যন্ত তারা ফায়ার, যেটা হেলারি স্যারও বললেন যে এটা নির্দিষ্ট দূরত্বে এই হাইড্রেন্ট পয়েন্টে থাকতে হবে, এটা যে কোনো শহরে যায়। এবং এটা তো জ্ঞানের অভাবের তো হওয়ার কথা না, টেকনিক্যাল ম্যানরা সবাই জানেন। এবং ওয়াসা এরকমভাবে যদি একটা আইওয়াশ করতে চান তাহলে কিন্তু এটা খুবই একটা বিব্রতকর ব্যবস্থা। কারণ সেখানে তাদেরকে ইন্টারিম পিরিয়ডের জন্য এই হাইড্রেন্ট সিস্টেমটা করা হয়েছে, যে তাদের পাম্পে যে আমাদের গাড়ি অত দূর যদি যে সেটা পাম্প পানি নিয়ে আসতে হয়, তাহলে তো আগুন তো প্রতি মুহূর্তে বাড়তে থাকবে। ফায়ার হাইড্রেন্ট বসানোটা কি তাহলে শুধু ঢাকা ওয়াসারই দায়িত্ব? হ্যাঁ, এখন সরকারি দপ্তর হিসাবে এটা ওয়াসার দায়িত্ব, এবং এখনই তাদেরকে প্রজেক্ট নিতে হবে, এবং দরকার হলে বাইরে থেকে বিদেশি কনসালটেন্টের পুরো সার্ভে করে, এটা একটু সময় লাগতে পারে, কিন্তু এই ব্যবস্থাটা তাদেরকেই করতে হবে, এটা তো অন্য কেউ করা উচিত হবে না। আসলে এর আগেও তো পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু তারপরে তো বাস্তবায়ন হয়নি। এখন আসলে কি করা উচিত? এখন রাজুকের কাজ যদি ধরেন আমরা বিভিন্ন যদি সিটি কর্পোরেশনকে যদি দিয়ে দেওয়া হয় ঠিক ওরকম, তাহলে ওয়াসার কাজটাকে ফায়ার ব্রিগেডে দিয়ে দিলে ফায়ার ব্রিগেডের জন্য কোনো অসুবিধা নাই।
কারণ এই প্রকল্প নেওয়া হয় এবং প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক এবং কারিগরি বুদ্ধি সম্পন্ন লোক ওখানে স্থাপন করলে, এটা ফায়ার সার্ভিসকে যদি এই দায়িত্ব আজকে দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় যে অতি দ্রুত তারা এই কাজটা কতদিনের মধ্যে আনুমানিক ফায়ার সার্ভিস এই বিষয়টি করতে ফায়ার পারবে সার্ভিস বলে আপনি আমার মনে হয় যে বাট এই পুরো জায়গাতে এটা মাটি খুঁড়ে মাটির নিচে দিয়ে লাইন নিয়ে এটা 1 বছর অন্তত টাইম লাগবে আমার ধারণা থেকে, সাধারণ ধারণা থেকে বলছি। কারিগরি যারা বুদ্ধি 1 বছরের বেশি সময় লাগা উচিত না। উচিত কোনোভাবে উচিত। জি, আর একটা ছোট বিরতিতে যেতে হবে। বিরতির পর আমরা ফিরবো ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালির কাছে এবং আপনাদের দুজনের কাছেও। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। ফায়ার হাইড্রেন্ট আজকে আমাদের নিউজ আর এক্সট্রার বিষয়, একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আবারও যাবো ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি আপনার কাছে। তবে একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু তার ফোনটি নিয়ে তারপর আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। আমার নাম দিলীপ কুমার দাস, আমি সিলেট থেকে বলছি। জি জি, প্রশ্নটা প্রত্যেক দিন আমি টক শোতে দেখি যে এবং আগুন লাগার কারণটা যে ইলেকট্রিক শর্ট সার্কিট। হ্যাঁ, এটা নিয়ে ফায়ার ফাইটিং ম্যানদেরকে অনেক দোষারোপ করে পাবলিকে বাহির থেকে, কিন্তু ইলেকট্রিশিয়ান যে কাজ করে আর যে হাই রাইজ বিল্ডিং গুলার যে ইলেকট্রিক একটা লেআউটের প্রয়োজন হয় সেটা কেউ বলে না, কেউ গুরুত্ব দেয় না। আমাদের দেশে ইলেকট্রিক একটা লেআউট আছে, ইলেকট্রিক একটা হাই রাইজ বিল্ডিং এ একটা সাব স্টেশন দিতে হয়, কত কেবি ট্রান্সফরমার প্রয়োজন, কোন জায়গায় কত আরএম সাইজের কেবল প্রয়োজন, এইগুলা কোনো মালিক বা কোনো সিভিল ইঞ্জিনিয়ার এগুলা গুরুত্ব দেয় না, ইলেকট্রিক একটা লেআউট করে না। এবং বিশেষ করে ইলেকট্রিকটা খুবই দুর্বল ভাবে কাজ করে, শুধু তার জোড়া দিতে পারলে ইলেকট্রিশিয়ান হয়ে যায়, আর কিছুর প্রয়োজন মনে করে না। কিন্তু একটা নিয়ম আছে যে আমাদের দেশে যদি গভর্নমেন্ট একটা নিয়ম করতো যে একটা বিল্ডিং করবে, হাই রাইজ হোক আর ছোট হোক, বিভাগীয় শহরে কিংবা উপজেলা শহরে, ইলেকট্রিক একটা লেআউট করে এটার একটা পারমিশন নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যে আমরা অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা এই বিষয়ে একটু ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, যে ইলেকট্রিক লেআউটের বিষয়ে তিনি বলছিলেন। উনি যেটা বলেছেন সেখানে একটু জিনিস ফাঁক আছে, সেটা হচ্ছে প্রত্যেক বিল্ডিংয়ে ইলেকট্রিক লেআউট করা হয়, একজন ABC সার্টিফিকেটধারী লোক এখানে সাইন করে, উনি করুক বা না করুক ওই ডিজাইনটাকে তিনি সাইন করেন, ওইটাই অ্যাপ্রুভড হয়। ওই অনুযায়ী বানানো হয়েছে কি হয় নাই সেটা তা না, আইন অনুযায়ী এই সার্কিটটা ডিজাইন করা হয়, এটা জমা দেওয়া হয় এবং ABC সার্টিফিকেটধারী একজন ইলেকট্রিক্যাল জানাশোনা লোক ওটাতে সাইন করে। কিন্তু সেই অনুযায়ী বানানো হয়েছে কিনা সেটা নজরদারি করার দায়িত্ব কার? এটা নজরদারি করার দায়িত্ব, সেখানে নজরদারি হয় না, কিন্তু কাগজে কলমে এই টোটাল জিনিসটাই করা হয়। তাহলে কি এটা নজরদারি দেওয়া উচিত? অবশ্যই নজরদারি দেওয়া উচিত, অবশ্যই নজরদারি দেওয়া উচিত এবং একটা নির্দিষ্ট টাইম পরে পরে এটা মেপে দেখা উচিত এই জিনিসটা কার্যকরী ঠিক আছে কিনা, প্লাস এর মাঝখানে যে লোড চেঞ্জ হলে যে বাড়তি এক্সটেনশন হলো সেগুলো ঠিকমতো করা হয়েছে কিনা। রাজুকের উপরেই কি এই দায়িত্ব বর্তায় যে এই বিষয়গুলো দেখার? আমাদের ইলেকট্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য অথরিটি আছে, তিনি এই সার্টিফিকেটটা দেন যে এটা ঠিকমতো ওয়্যারিং হয়েছে। জি, ফায়ার হাইড্রেন্টের বিষয়ে একটু জানতে চাই। এখন আসলে ঢাকার যে পরিস্থিতি, অনেক উঁচু বিল্ডিং রয়েছে, হাই রাইজ বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিং আবার এদিকে ফায়ার হাইড্রেন্ট যে স্থাপনের যে বিষয়টি, কেউ কেউ বলছেন যে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ এরকম একটি শহরে ফায়ার হাইড্রেন্টের অবশ্যই অনেক প্রয়োজন, তবে বিদ্যমান ব্যবস্থাপনায় এই ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করা যাবে কিনা সেই বিষয়ে আসলে প্রশ্ন তুলছেন কয়েকজন বিশ্লেষক। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত? ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। আমি যেটা বলতে চাই, আসলে এই যে আপনার টিভিতে যেসব ছবিগুলো দেখাচ্ছেন, এখানে একটা ভুল ধারণা চলে আসতেছে। এখানে অনেকগুলি ছবি দেখানো হচ্ছে হাইড্রেন্টের মতো চেহারা, কিন্তু এগুলো হাইড্রেন্ট না, এগুলো হচ্ছে সিয়ামিজ কানেকশন। যে কোনো বিল্ডিংয়ে যখন একটা হাইড্রেন্ট সিস্টেম ডিজাইন করা হয়, ফায়ার ব্রিগেডের ব্যবহারের জন্য এখানে একটা কানেকশন রেখে দেওয়া হয় টু ফাইট উইথ ওয়াটার। সেটা সিয়ামিজ কানেকশন, সেটা বিল্ডিং এর হাইড্রেন্ট সিস্টেমের একটা অংশ। আমরা কিন্তু সেটা নিয়ে আলাপ করছি না, আমরা আলাপ করছি রাস্তার ভিতরে যে ওয়াটার সাপ্লাইটা হবে সেই হাইড্রেন্ট সিস্টেমটা আসতে হবে, মানে যে সিস্টেম যে পানি সাপ্লাই করবে।
এবং এই সিস্টেমের জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, নহিমে বলেছে যে ঢাকাতে করতে 1 বছর লাগবে, বাইরে এক্সপার্ট লাগবে, আমি এই জায়গায় একটু ডিফার করি। আসলে এই ওয়াটার সাপ্লাই লাইনগুলি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা পড়ি, আমরা পড়াই, অতএব এই জিনিসটা খুব কঠিন কিছু না, এটা আমি ভালো করে জানি বলেই বলছি। এগুলি তেমন কিছু না, কিছু কিছু জায়গায় কিছু ভাল্ব লাগানো। এই হাইড্রেন্ট সিস্টেম বলতে যেটা বোঝায় দিস আর টু, একটা ভাল্ব উইথ টু ওপেনিং, একটা নির্দিষ্ট ওপেনিং। এই ভাল্বগুলো বাজার থেকে ঢাকা বা বিদেশ থেকে কিনে আনলে, এখন আপনি যদি একজন লোককে লাগান তাহলে এটা 1 বছর লাগবে, কিন্তু আপনি যদি এমনি বেশ কিছু গ্রুপকে লাগান, এটা 6 মাস, ইট শুড বি গুড এনাফ। এখন হচ্ছে গভর্নমেন্ট কত লোককে কাজে লাগবে তার উপর ডিপেন্ড করবে। ওয়াসা যেহেতু ঢাকার সকল ওয়াটার সাপ্লাই করে, অতএব দায়িত্ব তার উপরই বর্তায়। এটা অন্য কোনো অথরিটিকে দিলে হবে না, যেহেতু ওয়াটার সাপ্লাই দায়িত্বটা ওনার। ওয়াসার লাইনগুলো যেদিক দিয়ে গেছে, যে এই লাইনগুলো যেদিক দিয়ে গেছে ওই লাইন থেকেই একটা ভাল্ব বসানো, এটা কোনো ব্যাপারই না। একটা মাটি খুঁড়ে একটা বের করে ওখানে একটা ভাল্ব লাগানো, এটা 1 দিন 2 দিন বা ম্যাক্সিমাম 2-3 দিনে যে কোনো একটা লাগানো সম্ভব। যদি একটা লোক কাজ করে 2-3 দিনে একটা সিস্টেম, একটা হাইড্রেন্ট সিস্টেম বসানো সম্ভব। কিন্তু ওয়াসার পক্ষ থেকে তো আসলে এই ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে না। এটা যদি আমার মনে হয় এটা যদি সরকারিভাবে বা উচ্চ পর্যায় থেকে যদি এটা তাকে আদেশ দেওয়া হয়, সে যদি ফিল করে, তাকে যদি ফিল করানো হয়, তাহলে এটা কোনো ব্যাপারই না। অসংখ্য ধন্যবাদ। একদম শেষ মন্তব্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, শেষ কথা। আমি ওই দর্শকের কথাটা একটু বলতে চাচ্ছি যে ইলেকট্রিক্যাল কারণে আসলে অগ্নিকাণ্ডের প্রায় 40 ভাগের ঘটনা ঘটছে। এটার যে উনি যে কথাটা বলেছেন যে চেক করাবেন, তার থেকেও কিন্তু বেশ মূলের কথা যদি বলি, সেটা হলো নিম্নমানের জিনিসপত্র আমাদের আমদানি হচ্ছে, আমাদের দেশে তৈরি হচ্ছে। আর আজকে হাইড্রেন্ট পয়েন্ট নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এখনো যে পাম্পগুলো ব্যবহার করা হচ্ছে হাইড্রেন্ট সিস্টেমে, এগুলো আমরা কখনো ব্যবহার করে বা প্র্যাকটিক্যালি দেখছি না যে দুর্যোগের সময় এগুলো কাজ করবে কিনা। তো নিম্নমানের পাম্প বা সংযোগ বা হোজ রিল, এগুলোও কিন্তু পিরিয়ডিক্যালি চেক করা খুবই জরুরি, মানুষকে বাঁচাতে হবে। সেটাই, মানুষকে বাঁচাতে হবে। একদম শেষ মন্তব্য মাহমুদুর রহমান। আমি যেটা বলছিলাম যে আপনার প্রথমত আমাদের অ্যালার্ম সিস্টেম এবং হোস রেল থেকে আরম্ভ করে আমাদের ফায়ার সিস্টেমটা সবগুলোই মোটামুটি প্রস্তুতি আছে এবং আমরা এটা চেক করি। তবে আমি যেটা স্যার বললেন যে সিএমএস কানেকশনটা আমাদের ইনার সাইডে আছে, কিন্তু বাট হাইড্রেন্টটা যেটা আমরা চাই যে এইসব হাই রাইজ বিল্ডিংয়ের জন্য যেটা রাস্তার উপরে যে এই হাইড্রেন্টের যে কানেকশনটা থাকবে, সেখান থেকে পানি নিয়ে যেন অগ্নিকাণ্ড বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এখান থেকে যেন পানি নিয়ে মোকাবেলাটা করা যায়, সেই ধরনের প্রস্তুতি থাকলে আমাদের এই সব হাই রাইজ বিল্ডিং এর জন্য সুবিধা। অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, আপনাদের তিনজনকে। আমরা আশা করছি যে কথাটি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন, মানুষকে বাঁচাতে হবে, এবং ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালিও বলছিলেন যে আসলে এই বিষয়গুলো যে খুব জটিল বা খুবই ব্যয়বহুল সেটিও না, আসলে সদিচ্ছা থাকলে এবং সঠিকভাবে যদি পরিকল্পনা করে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলেই কিন্তু ফায়ার হাইড্রেন্টের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বাস্তবায়ন আমরা দেখতে পারি খুব শিগগিরই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।